আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। বিকেল 3টায় শুরু হবে অধিবেশন। এই অধিবেশনে উত্থাপন করা হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এ উপলক্ষে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বিস্তারিত শাহাদাত অভ্রের প্রতিবেদনে। আসন্ন বাজেটকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে 7 মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। উপস্থাপন করা হয় বাজেট নিয়ে পরিকল্পনাও। শনিবার রাতে জাতীয় সংসদের এলডি হলে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হয়েছে, কিন্তু 66% মানুষের ব্যবহার্য বিদ্যুতের দাম বাড়েনি। 66% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে 1 টাকা, 1 টাকা 20 পয়সা, তারপর 1 টাকা 40 পয়সা এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে 1% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো 2 টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। শিক্ষার মান বাড়াতে শিক্ষাক্রম পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শিক্ষা কর্মমুখর এবং কাজ শিখাবে এবং একটা মানুষ কাজ করে বেঁচে থাকতে পারে এবং রিয়েলি শিক্ষিত হতে পারে এমন কর্মসূচি প্রণয়ন করার জন্য, এমন কারিকুলাম প্রণয়ন করার জন্য। এ সময় রামিসা হত্যার মামলা সহ শিশু ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি বিষয়ে আলোচনা হয়। স্বল্পতম সময়ের মধ্যে যে বিচার হবে সেটা হলো রমেশের বিচার। আগামীকালকে তার রায় হবে এবং 7 দিন মানে 7 দিনই। 7 জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। 11 তারিখে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাত বড় চ্যালেঞ্জের মুখে। ডলারের উচ্চমূল্যে সারের আমদানি ব্যয় এমনিতেই আকাশচুম্বী। তার উপর আইএমএফের চাপে ভর্তুকি কমলে উৎপাদন খরচ জ্যামিতিক হারে বাড়ার শঙ্কা কৃষি অর্থনীতিবিদদের। তারা বলছেন, আসছে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং প্রকৃত কৃষকের হাতে কৃষিকাঠ তুলে দেওয়া নিশ্চিত করতে হবে। শাহাদাত অভ্রের আরেকটি প্রতিবেদন। কিভাবে চলমো, কিবা খাইমো, ঋণ ভেন্ডি করে গৃহস্থ করছি। এ কৃষকের অশ্রুসিক্ত চোখ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষকেরা প্রতিটি ঘরে অন্ন পৌঁছে দেন, তাদের বোরো ধানের গোলা আজ খালি। হাওর অঞ্চলে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির সাথে যোগ হয়েছে মূল্যস্ফীতি আর জ্বালানির দাম বৃদ্ধি। আসছে বাজেটে আইএমএফের ঋণের শর্তে কৃষি খাতে ভর্তুকি কমার আশঙ্কায় দেশের 40% মানুষের কপালে আজ চিন্তার ভাঁজ। পরিসংখ্যান বলছে, 2011-12 অর্থ বছরের তুলনায় 1.5 দশকের ব্যবধানে বাজেটের আকার 4.83 গুণ বেড়েছে। সে তুলনায় কৃষি বাজেট বেড়েছে মাত্র 3.69 গুণ। যে হারে মোট বাজেট বেড়েছে, সে হারে বাড়েনি কৃষিতে বরাদ্দ আর ভর্তুকি। অর্থনীতিবিদদের মতে, কৃষি খাতে মোট বাজেটের কমপক্ষে 10% বরাদ্দ নিশ্চিত করা জরুরি। আমাদের কৃষি খাতে যতটুকু প্রয়োজন, তো সেটার তুলনায় আসলে এই 20,000 কোটি টাকা কিছুই নয়। সুতরাং আমাদের ভর্তুকি লাগবে। কৃষককে যদি আমরা সারের উপর থেকে ভর্তুকি তুলে নেই, তাহলে কৃষকের উপরে একটা চাপ পড়বে। এখন সেই চাপের ফলে অবস্থাটা কি হবে? অবস্থাটা হবে যে তার ব্যয় বেড়ে যাচ্ছে। বাংলাদেশের মতো মাথাপিছু কম আয়ের একটি দেশে সার্বিক মূল্যস্ফীতি 4% নিচে এবং খাদ্য মূল্যস্ফীতি 2 থেকে 3% নামিয়ে আনতে সরকারকে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। বাজেট বাড়ছে, কৃষি বাজেট সেই তুলনায় বাড়ছে না। অপেক্ষাকৃত অবহেলিত আমাদের কৃষি খাত, বিশেষ করে বাজেট বন্টনের দিক থেকে।
কাজে এইটাকে আসলে আমাদেরকে রিভার্স করতে হবে। আসছে 2026-27 অর্থ বছরে বাজেটে কেবল সারের চিরাচরিত ভর্তুকি নয়, বরং স্মার্ট কৃষি এবং কৃষি গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে বলে জানান এই কৃষি অর্থনীতিবিদ। যে দেশগুলো কৃষির উপর গুরুত্ব দিয়ে থাকে তারা 3 থেকে 5% পর্যন্ত মোট কৃষি জিডিপির তারা কৃষি গবেষণায় নিয়োজিত করে থাকে। বাজার ব্যবস্থাপনায় ত্রুটির কারণে প্রান্তিক কৃষকেরা কি তার ফল পাচ্ছেন এ নিয়ে শঙ্কা থেকেই যায়। যারা এই কার্ডের সুবিধা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি কিনা, স্থানীয় পর্যায়ে যারা প্রশাসনের সঙ্গে যুক্ত, যারা শক্তিশালী, তারা কিন্তু এই পুরো ব্যবস্থাটাকে কুক্ষিগত করার চেষ্টা করে। বাজেটে যে বরাদ্দ থাকছে তা প্রান্তিক কৃষকদের মাঝে স্বচ্ছতার সাথে পৌঁছে দেবার দাবি জানিয়েছেন কৃষি অর্থনীতিবিদগণ। কৃষিতে বাজেট বরাদ্দ এবং ভর্তুকি। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। আমাদের একটি মাটির গুণগত মান বজায় ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় তিনি এমন নির্দেশনা দেন। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 14 জুন কক্সবাজারের দুলাহাজরায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতির একটি ছিল বৃক্ষরোপণ। বৈঠকে অংশ নেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সহ মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আরও একটি বৈঠক তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এ সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাউত হোসেন। সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া বিএনপি সরকারের আরও একটি অন্যতম প্রতিশ্রুতি। এদিকে কর্মীদের অবহেলার কারণে হাজারো রোগীদের সেবা দেয়া আদ্দিন হাসপাতাল বন্ধ না করে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। শনিবার সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। কঠোর আইন হওয়া দরকার যে ভুল ট্রিটমেন্টে কিংবা অবহেলাতে জনিত যদি কোনো মানুষ মারা যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য কোন ক্ষেত্রে কি ক্ষতিপূরণ হবে। একটা মানুষের জীবনেতে কোনো মূল্য হয় না, কিন্তু যে পরিবারটা ভিকটিম তারা যেন ক্ষতিপূরণটা এমনভাবে পায় যে এই ভুল দ্বিতীয়বার কেউ করতে যেন 10 বার ভাবে। জাস্ট এই জিনিসটা দরকার। বাকি হসপিটাল বা আপনার রোগীদের যে সেবা পাওয়ার পথ সেটা বন্ধ করা তো আমার মনে হয় না সমাধান, বরং সেটা হলো মাথা কেটে ফেলার মতো হয়ে গেল। নগরবাসীর কল্যাণ চিন্তা করে নীতিমালা তৈরি করতে সিটি কর্পোরেশনকে তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিএসসিসির দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অন্য এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাউত হোসেন জানিয়েছেন, কারো বাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার উৎস পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3 দিনের মধ্যে মোবাইল কোর্ট নামছে বলেও জানান মন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচেতনতামূলক কর্মসূচি দক্ষিণের জানালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি কর্পোরেশনের অভিভাবক মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে তিনি বলেন, নগর, প্রতিষ্ঠান ও নগরবাসীকে বাঁচাতে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের যে শহর সেই শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে যেটা বাসযোগ্য মনে হয় না, সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গা পানি। আপনি একটু আগেও একই অবস্থা, আপনার শীতলক্ষা প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের আইন নিশ্চয় বলে গেলেন, প্রজেক্ট শেষ তো সব শেষ, সেটা যেন না হয়। এর আগে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারে ডেঙ্গু মারাত্মক হতে পারে, তাই আগে থেকে মাঠে নামবে মন্ত্রণালয়। ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, একবার এক এক রূপে তারা ভূত যেমন এক এক দিন এক এক রূপ ধরে, গল্প শুনতাম। এই ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে, কোনো সময় হালকাভাবে থাকে, কোনো সময় বেপরোয়াভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে,
মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। 3 দিনের মধ্যে এ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত চালুর ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলে চুরি ও অর্থ পাচারের ফলে বিদ্যুৎ খাতে জনগণের উপর চাপ পড়েছে, এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দুর্নীতির এই চক্র থেকে বের হয়ে আসতে সময় লাগবে। আর প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, আগামী বাজেটেও বিদ্যুৎ খাতে ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। সকালে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। সেলিম মালিকের রিপোর্ট। সম্প্রতি বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রায় 17% বৃদ্ধির প্রভাব বিবেচনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। অসন্তোষ জানিয়েছে জনগণও। এমন প্রেক্ষাপটে সচিবালয় তথ্য অধিদপ্তরে বিদ্যুৎ ও জ্বালানির দাম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় তথ্যমন্ত্রী জানান, 65% সাধারণ ও নিম্ন আয় বা লাইফলাইন বিদ্যুৎ ব্যবহারকারীদের মূল্য বৃদ্ধির চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65 আমরা বের করে নিয়ে আসছি। ইয়ারসির সিদ্ধান্তে তারা ছিল এবং এরা সবাই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী। বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণটা কিন্তু কেবলমাত্র ভোক্তা দেশ হিসাবে বা আমদানিকারক হিসাবে আমাদের উপর নির্ভর করে না। এটা একটা বৈশ্বিক মানদণ্ড এবং স্ট্যান্ডার্ডের সাথে কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতার মধ্যে আমরা পড়ে যাই। আর তথ্য উপদেষ্টা জানান, বিদ্যুতের দাম বৃদ্ধির পরও আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে ৪১,০০০ কোটি টাকা। বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরপরও আগামী বাজেটে ৪১,০০০ কোটি টাকার মতো বিদ্যুতের ভর্তুকি করা যাবে। এখানেও একই রকম ব্যাপার, আমরা তেলেও এই ৫ টাকা বাড়ানোর পরও বড় ভর্তুকি দিতে হচ্ছে। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় ডিজিটাল ঝুঁকি মোকাবেলায় বিশেষজ্ঞদের কাছে জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চেয়েছেন তথ্যমন্ত্রী। চ্যালেঞ্জগুলি তো সিভিলাইজেশনের জন্য নতুন, ফলে টেকনোলজিটা যেমন আপনারা বোঝেন, অ্যাট দ্য সেম টাইম এর ইকোসিস্টেমে এর যে ইম্প্যাক্ট এবং সেইটাকে প্রপারলি ডিজাইন করার জন্য পলিসিটাও কিন্তু আপনারাই দিতে পারবেন ভালো। এছাড়া প্রাণ আরএফএল আয়োজিত কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে ক্ষমতায় আসার পরপরই 10,000 টাকা কৃষি ঋণ মকুব করেছে বিএনপি সরকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।